একাদশ শ্রেণীর ছাত্রীরা সবরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমাদের কাগস্থ বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়ব হচ্ছে বাজেট। গত ক্লাসে আমরা পড়েছিলাম আয় ব্যয়, তারপরে হচ্ছে আজকে আমরা পড়ব হচ্ছে বাজেট। বাজেট পড়ার প্রয়োজন, তার কারণ হচ্ছে আমরা প্রথমেই জানি যে আমাদের সীমিত অর্থ বা সীমিত আয়, কিন্তু আমাদের অসীম চাহিদা। এই অসীম চাহিদা সীমিত আয় দিয়ে পূরণ করার জন্য প্রথমত যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অর্থের প্রয়োজন হয়, এবং অর্থটাকে যদি আমরা সঠিকভাবে আমরা ব্যয় করতে না পারি তাহলে হচ্ছে আমরা আমাদের চাহিদাগুলোকে পূরণ করতে পারবো না। তাহলে আমরা যখন পড়বো বাজেট, বাজেট হচ্ছে ফরাসি শব্দ, এবং ফরাসি শব্দ এর অর্থ হচ্ছে যে অর্থ আমরা আয় করি সেই অর্থের মধ্যে থেকে মানে উপযুক্ত চাহিদা অনুযায়ী খরচ করা, এবং আয় ব্যয়ের একটা আনুমানিক হিসাব। আয় ব্যয়, আমরা আয় কতটা সেটা আমরা জানি, কিন্তু আমরা কখনোই জানি না যে আমাদের ব্যয় কোন জায়গায় কত হবে। কিন্তু সেই জন্য বলা হচ্ছে বাজেট হচ্ছে আয় ব্যয়ের একটা আনুমানিক হিসাব, এবং ব্যয় যদি আমরা সঠিকভাবে আমরা ব্যয় করতে পারি তাহলে আমরা যে আয়টা করেছিলাম, আমরা যে সারা মাস বা সারা বছরের যে আমরা আয় করেছিলাম সে আয়ের আমরা সঠিক ব্যবহার আমরা করতে পারবো যদি আমরা আয় বাজেট করে আমরা চলতে পারি বা বাজেট আমরা করতে পারি। এবং এই বাজেট করার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে আয়ের বা অর্থের মূল কথা হচ্ছে অর্থের সঠিক ব্যবহার হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে অযথা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় না, এবং সর্বোচ্চ আমরা সুবিধা পেতে পারি এই বাজেটের মাধ্যমে। যদি আমরা বাজেট করে না চলি তাহলে বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনে আসতে পারে। বাজেট হচ্ছে সচেতনভাবে অর্থ ব্যয়ের একটা হিসাব। অর্থ ব্যয়ের সচেতনভাবে যদি আমরা করতে পারি, অর্থটাকে ব্যয় করতে পারি সচেতনভাবে, তাহলে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, আমরা আমাদের চাহিদাগুলোকে ঠিকভাবে পালন করতে পারি, পূরণ করতে পারি, বা আমরা আমাদের যে অর্থ আমরা আয় করেছি সেই অর্থগুলো আমরা সঠিকভাবে ব্যয় করতে পারি, এবং চাহিদাগুলোর সর্বোচ্চ গুরুত্ব আমরা দিতে পারি, বা চাহিদাগুলো আমরা সর্বোচ্চভাবে আমরা পূরণ করতে পারি। সেই জন্যই বলা হচ্ছে, এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে বাজেটের সংজ্ঞায় আমরা বলতে পারি আয় ব্যয়ের অগ্রিম হিসাবকে বাজেট বলে, বা ব্যয়ের খরচা হিসাবকে বাজেট বলে, বা ব্যয়ের অগ্রিম হিসাবকে বাজেট বলে। আমরা বাজেট করি সেটা হচ্ছে বাজেট করার পরে আমরা দেখতে পাই যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, বা কোনো জায়গায় আরেকটু দিলে ভালো হতো, আরেকটু অর্থ বরাদ্দ করলে ভালো হতো, তাহলে আমরা বাজেটের মাধ্যমে জানতে পারবো যে কোন জায়গায় কত অর্থ দিলে আমরা আমাদের পরিবারের সদস্যদের চাহিদাগুলোকে আমরা পূরণ করতে পারবো। সেই জন্য বাজেট করে যদি আমরা চলি তাহলে হচ্ছে অর্থের সঠিক ব্যবহার আমরা করতে পারি। এবং আমরা জানি অর্থ সম্পদ এমনই একটা সম্পদ যে সেটা হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, সঠিকভাবে আমরা এই অর্থকে পরিচালনা করতে না পারি, সঠিকভাবে আমরা এই অর্থটাকে খরচ করতে না পারি, তাহলে দেখা যায় যে আমরা ঋণগ্রস্ত হয়ে যেতে পারি। মাসের শেষে দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে, বা এমনকি জীবনেরও বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য আমরা বাজেট করে চলবো। আমাদের যে অর্থ আছে সেই অর্থের মধ্য থেকেই আমরা আমাদের চাহিদাগুলোকে পূরণ করব, এবং আমরা চাইবো যে সর্বাধিক পরিতৃপ্তির মাধ্যমে আমরা অর্থটাকে ব্যয় করি। অর্থ ব্যয়ের এই বাজেট সাধারণত দুটো বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে আমরা করতে পারি অর্থকে ভিত্তি করে আমরা বাজেট করতে পারি, আর একটা করতে পারি সময়ের উপরে ভিত্তি করে আমরা বাজেট করতে পারি। তার মানে বাজেটকে দুইভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। একটা হচ্ছে কি বললাম, আমরা বললাম হচ্ছে অর্থকে ভিত্তি করে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, আর একটা হচ্ছে সময়কে ভিত্তি করে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। অর্থকে ভিত্তি করে আমরা যে শ্রেণীবিভাগ করি সেটা হচ্ছে কি
সুষম বাজেট, উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। আমি তোমাদের বলেছিলাম যে একটা পরিবার একটা রাষ্ট্রের মতন, একটা ক্ষুদ্র রাষ্ট্র, একটা পরিবার হচ্ছে একটা ক্ষুদ্র রাষ্ট্র। একটা রাষ্ট্রের যে সমস্ত বিষয়গুলো দরকার হয় একটা পরিবারেরও কিন্তু ঠিক সেই একই বিষয়গুলোর প্রয়োজন হয়। আমরা সারাদিন পরিশ্রম করার পরে অর্থ উপার্জন করি, সেই অর্থ উপার্জন সেই অর্থটাকে যদি আমরা সঠিকভাবে সর্বোচ্চভাবে আমরা খরচ করতে না পারি, তাহলে দেখা যাবে যে পরিবার থেকে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা অর্থকে যখন আমরা ব্যয় করব তখন বাজেট করে ব্যয় করবো, এবং বাজেট আমরা করবো অর্থের উপরে যখন ভিত্তি করে আমরা বাজেট করতে পারি, তখন হচ্ছে একটা আমি বললাম সেটা হচ্ছে সুষম বাজেট, উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। সুষম বাজেট হচ্ছে সেই বাজেট যে বাজেটে হচ্ছে আয় এবং ব্যয় সমান সমান, আমরা যত টাকা আয় করছি তত টাকা ব্যয় করছি, সেটা হচ্ছে সুষম বাজেট। হ্যাঁ, আর একটা হচ্ছে যে উদ্বৃত্ত বাজেট, যে আমাদের খরচের চেয়ে আমাদের কিছু টাকা আমরা থেকে যাচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আমরা সব চাহিদাগুলোকে পূরণ করবো, এবং চাহিদাগুলোকে কিন্তু আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা পূরণ করবো। আমরা সবাই জানি আমাদের মৌলিক চাহিদা আছে, কিছু মৌলিক চাহিদা। সেই মৌলিক চাহিদাগুলো কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর এই যে এইগুলো আছে, এগুলো আমরা একটু পরে আবার আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা উদ্বৃত্ত বাজেট হচ্ছে আমরা যে বাজেট করছি পরিবারের সব সদস্যদের মতামত নিয়ে, পরিবারের সব সদস্যদের চাহিদার উপরে ভিত্তি করে, পরিবারের সব সদস্যদের প্রয়োজনের উপরে ভিত্তি করে যে বাজেট করছি, সেই বাজেট করার পরে প্রত্যেকটা খাতে সমপরিমাণ টাকা দেওয়ার পরে বা প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়ার পরে, বরাদ্দ করার পরে কিছু অর্থ উদ্বৃত্ত থাকছে, সেটাকে বলা হয় হচ্ছে উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত শব্দ দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি, মানে বেঁচে থাকা, কিছু অর্থ বেঁচে থাকছে। আর একটা বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট কি? আমার প্রয়োজন অনুযায়ী আমি বাজেট করলাম, বাজেট করার পরে দেখা গেল যে মাসের শেষে সেই যে অর্থ আমরা বরাদ্দ করেছিলাম ওই খাতে, সেই খাতে আমাদের আরও কিছু অর্থ প্রয়োজন হয়েছে। তখন প্রয়োজন যখন হচ্ছে তখন কি আমরা জীবন চলবে না? অবশ্যই জীবন চলবে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে অন্য কোনো খাত থেকে আমরা যে অর্থটা আমরা নিচ্ছি বা কারো কাছ থেকে ধার নিচ্ছি বা কোনো জায়গায় যদি জমানো থাকে, সেই জমানো অর্থ আমরা ব্যবহার করছি। তার কারণ হচ্ছে আমরা আমাদের চাহিদাগুলোকে কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। চাহিদাগুলোকে পূরণ করার জন্য আমরা এই যে বাজেট, আমরা যদি এই যে বাজেটগুলো আমরা করে নিতে পারি, তাহলে আমরা অর্থের সর্বোচ্চ ব্যবহার আমরা করতে পারবো। ঘাটতি বাজেট যখন হবে তখন আমরা পরবর্তী মাসে যখন দেখবো যেটা ঘাটতি হচ্ছে বা কম পড়ছে, কোনো জায়গায় কম পড়ছে, সে জায়গায় তাহলে কী হবে, আমাদের কিছু কিছু জায়গায় আছে যে জায়গাগুলো আমরা হয়তো অত টাকা অর্থ ব্যয় না করে আরেকটু ব্যয় সংকোচ করে আমরা পরিবারের চাহিদাগুলোকে সঠিকভাবে পূরণ করবো, এবং প্রত্যেকটা খাতে আমরা প্রয়োজন অনুযায়ী যে খাতে যত অর্থ প্রয়োজন সেই খাতে তত অর্থ আমরা বরাদ্দ করব। এরপরে আছে সেটা হচ্ছে যে আমরা সময়ের উপরে ভিত্তি করে বাজেট করতে পারি। সময়ের উপরে ভিত্তি করে বাজেট করি সেটা হচ্ছে আমাদের দৈনিক বাজেট, সাপ্তাহিক বাজেট, মাসিক বাজেট এবং বাৎসরিক বাজেট। দৈনিক বাজেট হচ্ছে দিনে কোন জায়গায় কত টাকা কত অর্থ খরচ হচ্ছে, বা কোন জায়গায় অর্থ আর একটু কম দিলে চলতো, বা কোন জায়গায় অর্থ প্রতিদিনের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোকে আমরা পূরণ করতে পারি। সাপ্তাহিক বাজেট হচ্ছে সাপ্তাহিক আয় ব্যয় হিসাবটাকে বলা হয় সাপ্তাহিক বাজেট। ওরকম মাসিক বাজেট হচ্ছে মাসের আয় ব্যয় হিসাব হচ্ছে মাসিক বাজেট, এবং বাৎসরিক বাজেট হচ্ছে একটা বছরে কোন জায়গায় কত টাকা আয় আসছে এবং কত টাকা ব্যয় হচ্ছে, কোন জায়গায় কত টাকা ঘাটতি পড়ছে, কোন জায়গায় কত টাকা উদ্বৃত্ত হচ্ছে, কোন জায়গায় কোন ক্ষেত্রে আমরা এই অর্থটাকে আরেকটু সচেতন দৃষ্টিতে যদি আমরা ব্যবহার করতাম, তাহলে আমরা আমরা সঠিক ব্যবহার আমরা করতে পারতাম। এই যে বিষয়গুলো যদি আমরা সচেতন মনে চিন্তা করি, আমরা সঠিকভাবে চিন্তা করি, তবে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, এবং আমরা আমাদের চাহিদাগুলোকে সঠিকভাবে পূরণ করতে পারবো। এই চাহিদাগুলোকে সঠিকভাবে পূরণ করতে হলে আমাদের
যে অর্থ আমরা আয় করছি সেই অর্থের ব্যয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যয় যখন আমরা করব তখন অবশ্যই যদি আমরা সঠিক বাজেট আমরা করতে পারি পরিবারের জন্য, তাহলে হচ্ছে পরিবার পরিচালনা করাও সহজ হবে এবং পরিবার সদস্যদের প্রত্যেকের সদস্যদের আমাদের লক্ষ্য পূরণ করা সহজ হবে। এবং যদি আমরা এই বাজেট করার মাধ্যমে যদি আমরা পরিবারের সদস্যদের চাহিদাগুলোকে পূরণ করতে পারি, তাহলে পরিবারের প্রত্যেকটা সদস্য হচ্ছে সেই দেখা যাবে যে তারা আনন্দিত এবং খুশি থাকবে। এবং এই তাদের চাহিদাগুলোকে পূরণ করার জন্য আমাদের বাজেট অবশ্যই করতে হবে। এখন এই বাজেট যখন আমরা করছি, অবশ্যই যে কাজটা আমরা করবো সেই কাজের জন্য কিছু সুবিধা কিছু অসুবিধা অবশ্যই আছে। সেই সুবিধাগুলো কী কী বাজেটের? এখন সুবিধা যেটা সেটা হচ্ছে বাজেট সুবিধাগুলোর 1 নম্বর সুবিধা হচ্ছে বাজেট আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে সাহায্য করে। কত টাকা আয় আছে এবং কত টাকা ব্যয় হচ্ছে এর মধ্যে একটা সমতা রাখতে পারে। আমরা যদি প্রতিদিন কত টাকা খরচ করছি, কোন পারপাসে খরচ করছি যদি আমরা লিখে রাখি, তাহলে হচ্ছে আমাদের ঘাটতি বাজেট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং যদি ঘাটতি বাজেট না হয় তাহলে হচ্ছে একটা পরিবার সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। সেজন্য বলা হচ্ছে বাজেটের প্রথম সুবিধা হচ্ছে পরিবারের আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা রাখছে। অতিরিক্ত আমরা খরচ না করি, আবার অতিরিক্ত হচ্ছে আমরা জমায়ে না রাখি। পরিবারের সব সদস্যদের চাহিদা পূরণ করে আমরা বাজেট অর্থ ব্যয় করব এবং আমরা আবার পরিবারের সদস্যদের চাহিদা থাকছে কিন্তু আমাদের অর্থ আছে কিন্তু আমি চাহিদাগুলোকে পূরণ করতে পারছি না, এই সমস্যাটা কিন্তু আমাদের থাকবে না যদি আমরা আয় ব্যয়ের বাজেট করে চলি। তাহলে প্রথম সুবিধা হচ্ছে বাজেটের আয় ব্যয়ের একটা সমতা রক্ষা করে। 2 নম্বর হচ্ছে আয় ব্যয় সম্পর্কে পরিবারের আয় ব্যয় সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় যেমন সেটা হচ্ছে যে মনে করো আজকে হচ্ছে 2021 সাল। এখন 2021 সালে আমরা যদি বাজেট করে চলি তাহলে আমরা 2020-এ কত টাকা আয় করেছি, কত টাকা কোন পারপাসে ব্যয় করেছি এবং কোন দ্রব্যমূল্য বাড়ছে কিনা। আমরা প্রকৃত আয়ের কথা বলেছিলাম, তাহলে দ্রব্যমূল্য বাড়ছে না কমছে, কখন দ্রব্যমূল্য বাড়ছে বা কখন পরিবারের কত টাকা আয় আসছে, এটা আমরা জানতে পারবো। একদম খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। পরিবারের সব সদস্যরা যদি জানে পরিবারের কখন কোন জায়গা থেকে আয় হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে, তাহলে হচ্ছে পরিবারের অনেক চাহিদা আছে যে চাহিদাগুলো হচ্ছে আছে কিন্তু আমরা দেওয়ার মতো সামর্থ্য নেই। তাহলে যদি প্রত্যেকটা সদস্য জানে পরিবারের আয় ব্যয় সম্পর্কে, তাহলে কিন্তু তারা এই বাড়তি চাহিদাগুলোকে কিন্তু তারা হয়তো করবে না। সেজন্য বলা হচ্ছে আয় ব্যয় সম্পর্কে বাজেট করে চললে আমরা আয় ব্যয় সম্পর্কে আমরা সঠিক তথ্য জানতে পারবো যে কোন জায়গাতে আয় হচ্ছে কোন জায়গাতে ব্যয় হচ্ছে। আয় বুঝে ব্যয় করতে বাজেট কী করছে? ব্যয় হচ্ছে আয় বুঝে ব্যয় করতে শেখায়। আমার যদি 10,000 টাকা ইনকাম হয় তাহলে তো আমি 50,000 টাকার মতন চলতে পারবো না। আবার যদি 50,000 টাকা ইনকাম হয় তাহলে আয় হয়, তাহলে কিন্তু আমি 10,000 টাকার মতন চলবো না। আমার যতটা আয় ততটা আমার ব্যয়। মানে এই যে আয় ব্যয় এই সম্পর্কে আয় এবং ব্যয় ব্যয় করতে আমার আয় বুঝে ব্যয় করতে শেখাবে হচ্ছে বাজেট করার মাধ্যমে আমরা আয় বুঝে ব্যয় করতে পারব। তারপরে বলা হচ্ছে যে আমরা অর্থের অপচয় রোধ করতে পারি বাজেটের মাধ্যমে। অর্থের অপচয় রোধ করতে পারি মানে যে আমরা জানি যে অর্থ উপার্জন করতে যথেষ্ট পরিশ্রমের ব্যাপার এবং সময়ের ব্যাপার, মেধার ব্যাপার, শক্তির ব্যাপার। এখন অর্থ আমরা আয় করেছি কিন্তু দেখা যায় যে সঠিক ব্যবহারের অভাবে যে অর্থ আমাদের ব্যয় বেশি হচ্ছে, তাহলে হচ্ছে তখন যেটা হয় সেটা হচ্ছে পরিবারগুলো হচ্ছে তাদের যখন অর্থের প্রয়োজন হবে তখন সেই অর্থ তারা পাচ্ছে না। সেই জন্য বলা হচ্ছে যে
অপচয় বাজেট কি করছে? বাজেট হচ্ছে অপচয় রোধ করছে। কিসের অপচয় রোধ করছে? অর্থের অপচয় রোধ করছে। যে আমরা জানি যে মনে করো যে এখন হচ্ছে বিভিন্ন রকমের সবজির সময়। এখন এই সবজি আমরা যদি সবজি ব্যবহার করে যদি আমরা পুষ্টির চাহিদাগুলো পূরণ করতে পারি, তাহলে হচ্ছে যে আমরা কি করছি? আমরা বিভিন্ন রকমের রোগ থেকে আমরা রক্ষা পাবো। এবং আমরা জানি যে এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে হচ্ছে আমরা অর্থের সাশ্রয় করতে পারবো। তাহলে বাজেট করে চললে আমরা জানি যে বাজেটের মাধ্যমে আমরা অর্থের অপচয় রোধ করতে পারবো। তারপরে বলা হচ্ছে যে আমরা সীমিত আয়ের মধ্যে পরিবারের সদস্যদের সর্বাধিক প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারবো যদি আমরা বাজেট করে চলি। বাজেটের মাধ্যমে আমরা পরিবারের যে সদস্যরা আছে সেই সদস্যদের চাহিদা অনুযায়ী সব কিছু আমরা সময় অনুযায়ী যদি আমরা দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের কিছুটা অর্থ সাশ্রয় হবে এবং পরিবারের সব সদস্যদের চাহিদাগুলোকে আমরা সহজেই পূরণ করতে পারবো। তার কারণ হচ্ছে আমরা সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক জিনিসের সময়ের উপরে নির্ভর করে, যে কোনো জিনিসের দাম কম, কোনো জিনিসের দাম বেশি। তাহলে সময় অনুযায়ী যদি আমরা এই কাজগুলো করি, তাহলে হচ্ছে পরিবারের সদস্যদের সর্বাধিক পরিতৃপ্তি আমরা দিতে পারি বা পছন্দনীয় জিনিসগুলো আমরা দিতে পারি বাজেটের মাধ্যমে। তার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি পূর্বের বাজেটগুলো বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন দ্রব্যমূল্য বাড়ছে এবং কখন দ্রব্যমূল্য কমছে। তারপরে বলা হচ্ছে যে অর্থ সঞ্চয় করি আমরা হচ্ছে বিভিন্ন রকমের বিপদের সময়, বিভিন্ন রকমের উৎসবের সময়, বিভিন্ন রকমের অনুষ্ঠানের সময় আমরা পরিবারের সদস্যদের এই চাহিদাগুলোকে আমরা পূরণ করতে পারবো যদি আমরা বাজেট করে আমরা চলি। তার কারণ হচ্ছে যে আমাদের চাহিদা আছে কিন্তু অর্থ নেই। বিভিন্ন রকমের অনুষ্ঠান আসছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলোকে আমরা সহজেই সমাধান করতে পারবো। যেমন সেটা হচ্ছে যে যদি কোনো পরিবারের ছোট বাচ্চা থাকে, তাহলে সেই পরিবারে কিন্তু বর্তমানে শিক্ষার খাতে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না, কিন্তু ওই টাকাটা যদি প্রথম থেকেই শিক্ষা খাতে জমিয়ে রাখা যায়, তাহলে কিন্তু যখন এই বাচ্চাটা যখন বড় হবে, তখন সেই বাচ্চার জন্য ওই অর্থ আমরা সঞ্চিত অর্থ তার পড়াশোনার কাজে বা তার কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। আবার যখন আমরা যে কিছু টাকা যদি আমরা রেখে দিই, তাহলে হচ্ছে আমরা বৃদ্ধ বয়সে নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো না। এই যে বাজেটের মাধ্যমে কিন্তু এটা সম্ভব, এছাড়া অন্য কোনো উপায় এটা কখনোই সম্ভব না। আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে পারবো হচ্ছে বাজেটের মাধ্যমে। যে কথাটা আমরা বললাম একটু আগে, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী লক্ষ্য মানে জীবনের শেষ কোনো পরিবারে দেখা যায় যে অবসর জীবনে একটা চাকরির অবসর জীবনে একটা বাড়ি করতে চায়, সে বাড়ি করতে পারে যদি আমরা বাজেট করে চলতে পারি। তারপরে হচ্ছে ছেলেমেয়ের বিবাহ দিতে হবে, সেই বিবাহের সময় চাহিদা অনুযায়ী অর্থ খরচ করতে পারি যদি আমরা বাজেট করে চলি। ছেলেমেয়ের শিক্ষার খাতে আমরা অর্থ খরচ করতে পারি যদি আমরা বাজেট করে চলি। তারপরে হচ্ছে যে কোনো বিপদ, কোনো দুর্ঘটনা, কখনোই আমাদের কার জীবনে কখন কোন ধরনের দুর্ঘটনা আসবে আমরা কিন্তু কেউ বলতে পারি না, কিন্তু এই দুর্ঘটনার হাত থেকে কিন্তু আমরা বাজেটের মাধ্যমে, দুর্ঘটনার সময় অনেক অর্থের প্রয়োজন হয়, কিন্তু যদি আমরা বর্তমান অর্থ ব্যয় সংকোচ করে ভবিষ্যতের জন্য যদি কিছু রেখে দিই, তাহলে তখন এই অর্থ আমরা ব্যয় করতে পারবো। বাজেট করে চললে যেটা হচ্ছে যে কোনো যে জিনিস আমরা ক্রয় করতে যাচ্ছি, সেই ক্রয় সময় এবং শক্তির অপচয় রোধ হয়। সময় এবং শক্তির অপচয় রোধ হয় সেটা হচ্ছে বাজেটের মাধ্যমে যখন আমরা বিশ্লেষণ করি, তখন ওইখানে কিন্তু লেখা থাকবে সেটা হচ্ছে যে কখন এই দ্রব্যটা কিনেছিলাম, কোন সময় কিনেছিলাম এবং কোন মার্কেট থেকে কিনেছিলাম। তাহলে হচ্ছে আমাদের অযথা আমাদের ঘোরাঘুরি করার প্রয়োজন হবে না এবং অযথা শক্তি এবং সময়ের অপচয় রোধ করবে বাজেট।
বাজেট করে চললে আমরা অর্থ বিনিয়োগ করে আমরা আয় বাড়াতে পারি। অর্থ বিনিয়োগ করে মানে যখন আমরা বাজেটের যখন আমরা করব তখন হচ্ছে অবশ্যই বাজেটের খাতগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মোট আয়ের কিছু অংশ আমরা সঞ্চয় খাতে আমরা রেখে দিই। তাহলে সঞ্চয় খাতে যখন আমরা রেখে দিই সেই সঞ্চিত অর্থ তো এক জায়গায় থাকবে না, সেই সঞ্চিত অর্থ কোনো ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠানে থাকে। তাহলে কোনো ব্যাংকে বা প্রতিষ্ঠানে যখন থাকে সেই অর্থ কিন্তু বছর শেষে বা 6 মাস পরে বা 3 মাস পরে কিছু অর্থ তারা দিচ্ছে। তাহলে সেই অর্থ আমরা কি হচ্ছে, আমরা বিনিয়োগ করছি কোনো জায়গায় কোনো ব্যবসা কাজে লাগাচ্ছি, কোনো প্রতিষ্ঠানে দিচ্ছি। তাহলে এই অর্থ কি হচ্ছে, আমাদের বিনিয়োগ যখন আমরা করি, লাভের আশায় আমরা করি, সেই লাভ আমাদের দিচ্ছে, সেই লাভ আমাদের পরিবারের সচ্ছলতা বৃদ্ধি করতে পারে। বাজেটের মাধ্যমে আমরা আয় ব্যয় এবং ক্রয়ের ক্ষেত্রে সুঅভ্যাস গঠন করতে পারি। একটা বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে, তখন হচ্ছে সে কি করছে, সে যদি দেখে সেই পরিবারের বাজেট করে চলে, তাহলে সেই পরিবারের সদস্যরা এই যে অভ্যাসটা ভালো করতে পারে, যে ইচ্ছা মতন আমরা খরচ না করে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা খরচ করতে পারি। পরিবারের মান এবং মূল্যবোধ ঠিক রাখতে পারে বাজেটের মাধ্যমে আমরা পরিবারের যে মানটা আছে, জীবনযাত্রার মান আমরা ঠিক করতে পারি বাজেটের মাধ্যমে। তার কারণ হচ্ছে যে বাজেট করে চললে আমরা আমাদের জীবনকে আরও বেশি গতিশীল করতে পারি। আমরা জানি কোন জায়গায় কত টাকা অর্থের প্রয়োজন। কোনো পরিবারের আমরা কোনো এক ক্লাসে পড়েছি যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারে সাধারণত দেখা যায় যে অর্থ উপার্জন করে সেই অর্থই হচ্ছে খরচ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে মধ্যবিত্ত পরিবারের তাদের সঞ্চয়ের দিকে একটু নজর বেশি থাকে। তার কারণ হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য, ভবিষ্যৎ সন্তানদের জন্য। আর সেটা হচ্ছে যে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে হচ্ছে বাজেট। আমরা বলি যে আমাদের জীবন হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক। লক্ষ্য পূরণ করার জন্য আমরা জীবনে যা কিছু আয় করি এবং যখন আমরা জীবন পরিচালনা করি, তখন কিন্তু লক্ষ্যকে কেন্দ্র করে। আমরা যদি জীবনের লক্ষ্যে পৌঁছাতে না পারি, আমাদের এই যে এত অর্থ আয় এবং ব্যয়, এগুলো হচ্ছে সঠিকভাবে হবে না। সেই জন্য বলা হচ্ছে যে বাজেটের মাধ্যমে আমরা আমাদের মূল্যবোধ, মান এবং লক্ষ্যের দিকে আমরা খেয়াল রেখে বাজেট আমাদের সাহায্য করে। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা আছে, সেরকম কিছু অসুবিধা আছে। বাজেটেরও কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো হচ্ছে বাজেট হচ্ছে আয়কে বাড়াতে পারে না। আমরা এত চেষ্টা করছি কিন্তু কখনোই বাজেট আয়কে বাড়াতে পারবে না। পরিমিত আয়কে অপরিমিত কখনোই করতে পারবে না। সেটা হচ্ছে বাজেটের একটা অসুবিধা। এবং বাজেট পছন্দকে সীমাবদ্ধ করে দেয় কি, সেটা হচ্ছে আমি বাজারে গেলাম, আমার একটা জিনিস পছন্দ হচ্ছে, কিন্তু আমি সেটা করতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের অর্থ সীমিত এবং বাজেটে ওই অর্থটা বরাদ্দ নেই। আমরা অনেক সময় দেখা যায় যে বাজারে যাই, আমাদের বাস্তব জীবনে বাজারে যাই, সেটা হচ্ছে বাজারে যাওয়ার পরে আমাদের দেখা গেল আমাদের হয়তো 2000 টাকা একটা ড্রেস আমাদের বাজেটে আছে, কিন্তু দেখা গেল যে 2000 থেকে আরও একটু বেশি দাম একটা পছন্দসই বা ড্রেস, কিন্তু আমরা ওইটা ক্রয় করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের বাজেট নেই। সেই জন্যই বলা হচ্ছে কি পছন্দকে সীমাবদ্ধ করে দেয় হচ্ছে বাজেটের কিছু বিবেচ্য বিষয় আছে। বাজেট করার সময় কিছু জিনিস বিবেচনা করতে হয়। সেই বিবেচনাগুলো আমাদের বাজেট করার সময় খেয়াল রাখতে হবে। আমরা সামনের দিন এই বিবেচ্য বিষয় এবং খাতগুলো পড়ব, এবং আরেকটা বিষয় পড়ব হচ্ছে আয় বৃদ্ধির উপায়। এটা পড়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, এবং এই চ্যাপ্টারে আমরা বাজেট করা শিখব। যখন আমরা এই সমস্যা থেকে, বর্তমান এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, তখন আমরা বাজেট করা শিখব।
বাজেট করার সময় যেটা করতে হবে প্রথমত হচ্ছে পরিবারের যারা সদস্য আছে তাদের চাহিদাগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এই চাহিদাগুলোকে খেয়াল রাখতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের খাতগুলোকে দেখতে হবে এবং এই খাতগুলো যদি আমরা ঠিক মতো দেখতে পারি তবেই হচ্ছে আমরা একটা পরিপূরক বাজেট তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।